বুদ্ধি একেবারে চলে গিয়েছে তোর। ওই ছেলেটাকে চিনিস তুই ঠিকভাবে? ওর পরিচয় জানিস ঠিকভাবে? কদিনের পরিচয় এত দূর? তুই তো টিনেজার মেয়েদের থেকেও ইম্যাচিউরড। ভাইয়া ও খুব ভালো, শিক্ষিত, ভদ্র। হ্যাঁ, ভদ্র বলেই তো তোকে ওইসব পার্কে নিয়ে যায়। আমি ওকে এখানে দেখেছি ভাইয়া। খুব পার্ক চিনেছো তুমি, এক চর মারবো। চেঁচিয়ে বলে সামিন বোনের দিকে এগিয়ে যায়। ঈশিতা কেঁপে ওঠে। হ্যাঁ মারুন, থামলেন কেন, মারুন। পেছন থেকে বলে ওঠে আলো। চেঁচামেচির শব্দে সে ঘর থেকে বেরিয়ে এসেছিল। সামিন তার দিকে তাকায়। আলো বলতে থাকে, মারুন, যেখানে যেখানে জোর খাটাতে পারবেন না তাদের সবাইকে মেরে দিন। এটা তো সামিন ইয়াসারের রাজ্য, এখানে থাকতে হলে তার জোর জুলুম মানতে হবে। ঈশিতা ভেজা চোখ নামিয়ে বসে আছে। সামিন আলোর দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, ভাই বোন কথা বলছি, তুমি ভাষণ না দিয়ে যাও। লজ্জা করে না? এত বড় একটা মেয়ের গায়ে হাত তুলতে যাচ্ছিলেন ভাইয়ের অধিকারে। আমার বোন, আমি যা খুশি করব। ওরকম পার্কে আমার বোনকে আমি কিছুতেই মেনে নিতে পারি না। এবাড়ির কোনো মেয়ের আজ পর্যন্ত অমন পার্কে যাওয়ার প্রয়োজন পড়েনি। দিনকে দিন বেয়াদব হচ্ছে। ঈশিতা কাঁদতে কাঁদতে উঠে চলে যায় নিজের ঘরে। সামিন এক পলক আলোর দিকে তাকিয়ে উঠে নিজের ঘরে চলে যায়। আলো তার পিছু পিছু যায়। ভাবেন কি আপনি নিজেকে? হ্যাঁ, আপু কত কষ্ট পেয়েছে আপনার আচরণ দেখেছেন? পাক, অমন একটা ছেলেকে বোনের পাশে মেনে নেব? খারাপ কি? শিক্ষিত, ভদ্র, দেখতে শুনতে ভালো, আপনার কেন পছন্দ হচ্ছে না? কারণ আপনাদের বাড়ির ছেলেদের মতো গুন্ডা মার্কাটারি নয় বলে? সামিন আলোর দিকে তাকায়, তারপর বলে, ছেলেটা এই শহরের স্থানীয় নয়। এইসব মফস্বল থেকে উঠে আসা ভার্সিটির ব্যাচেলর ছেলেরা পরিকল্পনা করে নিজের ভোলা ভালা চেহারা দেখিয়ে গান শুনিয়ে বড় লোকের মেয়ে পটিয়ে নেয়। এসব অহরহ হচ্ছে আশেপাশে। তারপর নিজেদের স্বার্থে তাদের ব্যবহার করে। আর আপনারা আপনারা কি করেন? ইয়াসার মির্জা একটা মেয়ের অমতে তাকে তুলে এনে বিয়ে করে ব্যবহার করেন, হয়ে যান সাডিস্ট। ওই ছেলেগুলো আর আপনাদের মধ্যে তো কোনো পার্থক্য নেই। সামিন আলোর দিকে চোখ রাঙিয়ে তাকায়, দাঁতে দাঁত চেপে বলে, মুখ সামলে কথা বলো আলো। স্যাডিস্টের মানে বোঝো তুমি? একেবারে আজে বাজে কথা বলবে না। বলবো, কারণ আপনারা অমনই। ঋতুর সাথে তো তাই হয়ে এসছে। আমি স্যাডিস্ট? আমার কোন আচরণে তোমার মনে হয়েছে আমি অমন? বলো, জবাব দাও। চেঁচিয়ে উঠে সামিন। আপনিও অমনই। সামিন আলোর দিকে তাকিয়ে আছে, তারপর আলোর দিকে এগিয়ে গিয়ে তার হাতের কনুই ধরে টেনে নিজের কাছে নিয়ে এসে দাঁত খিচিয়ে বলে, এইমাত্র যেটা বললে সেটা ফিরিয়ে নাও আলো। প্রথম এবং শেষবারের মতো বললাম। আলো সামিনের চোখে চোখ রেখে বলে, নেব না। আবারও বলবো, এই মির্জা বাড়ির ছেলেরা সাডিস্ট। ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে সামিনের। আলোকে এক ধাক্কায় বিছানায় ফেলে তেজি কণ্ঠে বলে, স্যাডিস্ট আমরা, তাই না? আলো মাথা ঘুরিয়ে তাকায় সামিনের দিকে। সামিন বলে, ঠিক আছে, আমি স্যাডিস্ট। স্যাডিস্ট কাকে বলে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি আলো। আলোর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে সামিন গিয়ে দরজা বন্ধ করে দেয়। আলো নিজেকে গুটিয়ে নেয়। সামিন ঘুরে আলোর দিকে তাকিয়ে কয়েক মুহূর্ত আলোকে দেখে এক একটা করে শার্টের বোতাম খুলতে থাকে। শার্ট খুলে দূরে ছুঁড়ে মেরে আলোর দিকে এগিয়ে যায়। বিছানায় আলোকে চেপে ধরে নিচু স্বরে কিন্তু গলায় তেজ নিয়ে বলে, এবার বলো, সাহস থাকলে আবার ওই শব্দটা উচ্চারণ করো আলো। আলো অস্ফুট স্বরে বলে ওঠে। সাডিস্ট, আপনি সাডিস্ট। সামিন আলোকে দেখছে। মেয়েটা নিজেকে সামিনের থেকে ছাড়িয়ে নেওয়ার কোনো চেষ্টা করছে না, ঠিক একটা জড়বস্তুর মতো পড়ে আছে নিস্তেজ হয়ে। হঠাৎ করে তার চোখ বেয়ে দুফোঁটা তরল গড়িয়ে পড়ে। সামিনের বুকে সূক্ষ্ম যন্ত্রণা হয়। এভাবে সে কখনোই তার স্ত্রীকে পেতে চায় না। আলো এক পলক সামিনের দিকে তাকিয়ে বলে, থেমে গেলেন কেন? আমি তো কোনো বাধা দিচ্ছি না। সবাই তো আপনাদের কাছে গুরুত্বপূর্ণ। তার জন্য যত্নবান স্বামী হবার নাটক করার তো কোনো দরকার ছিল না। জোর করে নিয়ে নিতেন। আচ্ছা, আপনাকে জোর করতে হবে না, আমি নিজেই দিচ্ছি। কথাটা বলে আলো কাঁপা কাঁপা হাতে বুকের উপর থেকে নিজের শাড়ির আঁচল সরিয়ে দেয়। সামিন আলোর হাত ধরে ফেলে। আলো সামিনের দিকে তাকিয়ে বলে, কোনোভাবেই না ইয়াসার মির্জা। না আমার সাথে ভালো স্বামী হবার নাটক করে, না আমাকে জোর জবরদস্তি করে। কোনোভাবেই আপনি আমার মন পাবেন না। অভিনন্দন আপনাকে। আপনি একটা মেয়ের শুধুমাত্র শরীরের দখলদার হতে চলেছেন, মনের নয়। কথাটা বলেই কান্নায় ভেঙে পড়ে আলো। তারপর বলে, কিচ্ছু বলিনি আমি। সেদিনের সেই রাত, আমার ভাইদের গলায় ছুরি ধরা, আমার বাবা হার্টের রোগী, কিছুদিন আগেই তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাকে কষ্ট দেয়া, আমার মায়ের অসুস্থ হয়ে যাওয়া, আমাকে কিডন্যাপ করা, কিচ্ছু ভুলিনি। একটা গোটা রাত আমি ছটপট করেছি আতঙ্কে।
এটা ভেবে যে অচেতন অবস্থায় আমার সাথে উল্টো পাল্টা কিছু হয়েছিল কিনা। নিজের সতীত্ব নিয়ে একটা মেয়ের অনুভূতি আপনি বোঝেন? আমি কখনো আপনাকে আমার মন দিব না, কোনোদিন আপনার প্রতি আমার অনুভূতি বদলাবে না। যা করতে চান করুন। এক নাগাড়ে কথাগুলো বলে হাঁপাতে থাকে আলো। সামিন বেশি কিছুক্ষণ আলোর দিকে তাকিয়ে থেকে আলোর শাড়ির আঁচল তুলে দেয় তার বুকে। তারপর তাকে ছেড়ে ধীরে ধীরে উঠে বসে। আলো বিছানায় পড়ে থাকে চুপচাপ। সামিন উঠে নিজের শার্ট উঠিয়ে পরে নেয়। আলোর দিকে এক পলক তাকিয়ে বিছানার একপাশে বসে পড়ে সে। 5 মিনিটের মতো চুপচাপ থেকে বলে ওঠে, আর মাত্র 1 সপ্তাহ আছে, কিন্তু আমি হার মেনে নিলাম আলো। তুমি কাল সকালে ও বাড়িতে চলে যেও, তোমাকে আমি মুক্তি দিলাম। অদ্রিতা, ইসমামের ডাকে আলো দাঁড়িয়ে পড়ে পেছনে ফিরে তাকায়। ইসমাম তার দিকে এগিয়ে এসে নিচু স্বরে বলে, সত্যি চলে যাচ্ছ? আলো কিছু সময় ইসমামের দিকে তাকিয়ে থেকে ম্লান হেসে বলে ওঠে, ভালো থেকো ইসমাম। ইসমাম তার দিকে তাকিয়ে আছে। আলো ঘুরে দাঁড়িয়ে হাঁটতে শুরু করে। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। তুমি চলে যাচ্ছ পোছামে? ইহান অবাক হয়ে তাকিয়ে দেখছে আলোকে। আলো ম্লান হেসে ইহানের দিকে এগিয়ে যায়। ইহানের মাথায় হাত রেখে নরম গলায় বলে, হ্যাঁ ভালো ছেলে, আমি চলে যাচ্ছি। আর কখনো আসবে না? না, কখনো না। দৃঢ়ভাবে বলে ওঠে আলো। সামিন মাথা তুলে আলোর দিকে তাকায়। নিচতলার লিভিং রুমে বাড়ির সবাই এসে জমায়েত হয়েছে। আলো ঘুরে ঘুরে সবাইকে এক পলক দেখে নেয়। ঋতু এগিয়ে গিয়ে নরম গলায় বলে, ভাবি, ভাইয়া অনেক ভালো মানুষ। একটা সুযোগ তো দিন তাকে নিজেকে প্রমাণ করার। অনুরোধ করছি আপনার কাছে। আলো শুকনো হাসি হেসে ঋতুর সে কথা জবাব না দিয়ে তার হাত দুটো ধরে ঋতুর চোখে চোখ রেখে বলে, রাগের মাথায় তোমাকে প্রচুর কটু কথা শুনিয়েছি ঋতু, মাফ করে দিও। তুমি খুব ভালো একটা মেয়ে ঋতু, সবাইকে এত ভালোবাসা দিও না। একটু ভালো নিজেকেও বাসো কেমন? তুমি ভালো থেকো। তোমার পেটে যে আছে সে জন্মালে এই আগন্তুকের আদর দিও। ঋতু শুকনো মুখে তাকিয়ে আছে আলোর দিকে। আলো ঘুরে ঈশিতার দিকে তাকায়। ঈশিতা এসে আলোকে জড়িয়ে ধরে। আলো বলে, আমি তোমাকে সত্যি খুব মিস করবো আপু। ভাইয়ের প্রতি অভিমান থাকার পরেও ঈশিতা আলোর গাল দুটো ধরে আদুরে গলায় বলে, আর একটু কি ভাবা যেত না ভাবি? ভাবি না ঈশিতা আপু, আমাকে আলো বলো। এমন সময় জামিল এসে শান্তি নিরে সদর দরজায় দাঁড়ায়। সামিন ধমকে সুরে বলে, তোকে এই শরীর নিয়ে আসতে নিষেধ করেছিলাম না? জামিল তার ইয়াসার ভাইয়ের কথা জবাব না দিয়ে আলোর দিকে এগিয়ে আসে। আলো তার দিকে তাকিয়ে আছে। জামিল বলতে থাকে, ভাবি, সব কিছু তো আমার জন্য হয়েছে। আপনি আপনার জুতা খুলে আমাকে 2টা দেন। আপনার বাবা মাকেও দিতে বলবেন, কিন্তু আমার ভাইকে ছেড়ে দিয়েন না। ভাই আপনাকে সত্যি খুব ভালোবেসে ফেলেছে ভাবি, সে কষ্ট পাচ্ছে, তাকে একবার সুযোগ দিন ভাবি। জামিল, চেঁচিয়ে ওঠে সামিন। আলো জামিলের থেকে চোখ সরিয়ে নেয়। লিভিং রুমে ইমতিয়াজ মির্জা এসে দাঁড়িয়েছে। আলো একবার ইমতিয়াজ মির্জার দিকে তাকিয়ে ইসমাম এবং ইলহামের দিকে তাকায়। তারপর ঘুরে সামিনের দিকে তাকিয়ে বলে, তালাকের ব্যাপারটা দ্রুত দেখবেন। সামিন আলোর দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নেয়। পাশ থেকে ফুয়াদ বলে, হ্যালো, একটা সুযোগ দাও বোন, সামিন খুব ভালোবাসে তোমাকে। আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি প্রথম দিন ভাইয়া, আমাকে মাফ করে দিন। ভালো থাকবেন। জামিল এসে আলোর পথ আগলে দাঁড়ায়। ভাবি, কথা তো শোনেন আমার। আমি ভাইয়ের অপরাধকে কোনো মতে জাস্টিফাই করছি না ভাবি। সে অবশ্যই অপরাধ করেছে, কিন্তু এখন সে সত্যি আপনাকে ভালোবাসে। একটু কনসিডার করেন ভাবি। আমার পথ ছাড়ুন জামিল ভাই। ঠান্ডা গলায় বলে আলো। সামিন জামিলের দিকে তাকিয়ে ধমকে ওঠে। পথ ছাড় জামিল, যেতে দে ওকে। জামিল শুকনো মুখে সরে দাঁড়ায়। আলো এগিয়ে যেতে থাকে সদর দরজার কাছে। পরি আর পোনা চাচা দাঁড়িয়ে আছে। আলো হেসে পরির গাল ছুঁয়ে পোনার দিকে তাকিয়ে বলে, ভালো থাকবেন পোনা চাচা। পোনা নরম গলায় বলে, থেকে যাও বড় বৌমা, সবটা দুর্ঘটনা হলেও তুমি একটা হীরা পেয়েছো মা, তাকে এইভাবে পায়ে ঠেলে দিও না। আলো কিছু না বলে হাঁটতে থাকে। সামিন আলোর পিছু পিছু যায়। পোর্চের নিচে এসে দাঁড়াতেই দেখে দলের ছেলেরা সবাই দাঁড়িয়ে আছে। সবুজ আলোকে দেখে বলে, থেকে যান না ভাবি, কি হয় একটু মেনে নিতে। সবাই সবুজের কথা শেষ না হতেই বলে ওঠে, থেকে যান ভাবি, দোহাই আপনার। আলো তাদের কিছু না বলে সামিনের দিকে তাকিয়ে বলে, আপনি আসছেন কেন? আমি রিক্সা নিয়ে চলে যাব। তুমি আমার বাউন্ডারির মধ্যে আছো আলো, তার মানে তুমি আমার রেসপন্সিবিলিটি। তোমাকে রাহাত দিয়ে আসবে আমার গাড়িতে। কথাটা বলে গাড়ির চাবি রাহাতের দিকে এগিয়ে দিয়ে বলে, তোর ভাবিকে, সরি, ওকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে আয়। রাহাত এক পলক সামিন এবং আলোর দিকে তাকিয়ে গাড়ির চাবি হাতে নিয়ে গেটের কাছে চলে যায়। আলো ধীর পায়ে রাহাতের পিছু পিছু যায়। সামিন অপলক দেখতে থাকে সে দৃশ্য। গেটের কাছে গিয়ে আলো দাঁড়িয়ে পড়ে।
আলো ঘুরে সামিনের দিকে তাকিয়ে আবারও তার দিকে আসতে থাকে। তৌফ খুশি হয়ে বলে, ভাবি মনে হচ্ছে যাবে না ভাই। সামিন তাকিয়ে আছে। আলো এসে সামিনের মুখোমুখি দাঁড়ায়। তারপর তার হাত থেকে সামিনের মায়ের বালা দুটো খুলে সামিনের হাতে দিয়ে বলে, আপনাদের বাড়ির বড় বউয়ের জিনিস আপনার ভবিষ্যৎ বউকে দেবেন। বালা দুটো দিয়ে দ্রুত পায়ে হেঁটে গেটের বাইরে চলে যায়। গাড়িতে উঠে বসতেই রাহাত গাড়ি স্টার্ট করে। কয়েক মুহূর্ত পরে গাড়িটা চোখের আড়াল হয়ে যায়। সামিন এক পলক গেটের দিকে তাকিয়ে নিজের হাতে তার মায়ের বালা দুটোর দিকে তাকায়। রনি সামিনের দিকে এগিয়ে এসে তাকে অবাক চোখে দেখতে থাকে। সামিন রনির দিকে তাকিয়ে বলে, কি কি দেখছিস? এত সহজে যেতে দিলেন ভাই? সামিন বাঁকা হাসি হাসে। তারপর আশেপাশে তাকিয়ে সবাইকে দেখতে থাকে। সবাই তার দিকে তাকিয়ে আছে। সামিন হাতের বালা দুটোর দিকে একবার তাকিয়ে রনিকে বলে ওঠে, বুঝলি রনি, তোর ভাবি কয়েকদিনের জন্য বাপের বাড়ি বেড়াতে গিয়েছে। ওকে এই কয়টা দিন দেখে রাখিস। মানে? সামিন ফুয়াদের দিকে তাকিয়ে বলে, আমি সামিন ইয়াসার মির্জা, আমার বউকে আমি ছেড়ে দেব? ভাবলি কি করে তোরা? দূর। সবাই মুখ চাচাই করতে থাকে। সামিন সবাইকে উপেক্ষা করে গা ছাড়া ভঙ্গিতে হেলে দুলে বাড়ির ভেতরে ঢুকে সোজা দোতলা সিঁড়ি বেয়ে নিজের ঘরে চলে যায়। লিভিং রুমে দাঁড়িয়ে থাকা সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে। ড্রাইভ করতে করতে রাহাত এক পলক মাথা ঘুরিয়ে আলোর দিকে তাকায়। আলো মাথা নিচু করে বসে আছে। কিছু সময় পরে রাহাত বলে ওঠে, ভাবি, আপনাদের ভাইয়ের কীর্তন গাইতে শুরু করবেন না রাহাত। আমি ফেলে এসেছি তাকে, অনেকটা দূরে চলে এসেছি তাকে ফেলে। এখন আর কিছু শুনতে চাচ্ছি না। রাহাত আলোর দিকে তাকায়। কিছু মুহূর্ত চুপ করে থেকে বলে ওঠে, আপনি খুবই নিষ্ঠুর ভাবি। হ্যাঁ, আর আপনারা খুব ভালো। যুবতী মেয়েকে কিডন্যাপ করে তাকে একটা ক্রিমিনালের শয্যাসঙ্গী বানিয়ে দেন। আপনারা খুব ভালো রাহাত। রাহাত আর কোনো কথা বলে না। আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ তো তার নেই। আসলেই তো তারা অপরাধ করেছিল। তবুও সে অস্ফুট স্বরে বলে ওঠে, ভাইসুকি, আপনার জন্য শুধু ভালোবাসা না, সম্মান দেখছি আমরা ভাবি। এত বছর ধরে বাইকে দেখছি, কখনো কোনো মেয়ের জন্য এতটা উতলা হতে বাইকে দেখিনি ভাবি। আপনাকে অনুরোধ করছি, আপনি বাইরের কাছে ফিরে যান। গাড়ি থামার রাহাত। ঠান্ডা গলায় বলে আলো। রাহাত আলোর দিকে তাকিয়ে বলে, কেন ভাবি? আমাদের বাড়ি এসে গিয়েছে, আপনি কি দেখতে পাচ্ছেন না? রাহাত সামনের দিকে তাকিয়ে ব্রেক কষে দেয়। আলো রাহাতের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, আবার যদি কখনো নিজের প্রিয় ভাইয়ের জন্য কোনো মেয়েকে তুলে আনতে যান, তাহলে নিজের মা বোনের কথাটা একবার ভেবে নেবেন রাহাত। ভালো থাকবেন। আলো কথাটা বলে বাড়ির গেটের ভিতর চলে যায়। রাহাত কিছুক্ষণ তাকিয়ে থেকে গাড়ি স্টার্ট করে। কলিং বেল টিপে চুপচাপ দাঁড়িয়ে থাকে আলো। আজান এসে দরজা খুলে চুপচাপ দাঁড়িয়ে থাকে কয়েক মুহূর্ত। তারপর একটা বিকট চিৎকার দেয়। রেহানা ছুটে এসে থমকে দাঁড়িয়ে যায়। আলোর দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আলো মায়ের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, 1 সপ্তাহ পর ফেরার কথা ছিল। ইয়াসার মির্জা দয়া করে 1 সপ্তাহ আগে আমাকে ছেড়ে দিয়েছে মা। রেহানা ছুটে এসে মেয়েকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পরে আলো মাকে ছেড়ে সোজা হেঁটে আতাউর আলমের ঘরে ঢোকে। আতাউর আলম মেয়েকে দেখতে পেয়ে অপলক তাকিয়ে থাকে মেয়ের দিকে। তার কোনো ভাবান্তর নেই। আলো দৌড়ে গিয়ে বাবার গায়ে ঝাঁপিয়ে পড়ে। কিছুক্ষণ পরে ভেজা দুটো চোখ তুলে বাবার দিকে তাকিয়ে বলে, তোমার মেয়ে মুক্তি পেয়েছে আব্বু। ঘরে ঢুকে বিছানায় চিত হয়ে হাত পা ছড়িয়ে শুয়ে থাকে সামিন। কিছু সময় শূন্যে তাকিয়ে থেকে উঠে বসে বিছানার উপর থেকে তার মায়ের হাতের বালা দুটো তুলে নেয়। বেশ মানিয়েছিল আলোর হাতে বালা দুটো। অহংকারী, তেজি, মাথা মোটা গলাবাজি করা মেয়েটি ফেলে রেখে চলে গেল নিজের জিনিস। বোকামেটা জানেই না এভাবে নিজের পরিচয় ফেলে রাখা যায় না। সামিন উঠে গিয়ে আলমারি খুলে একটা বক্স বের করে আনে। বক্সে কিছু গয়না ছিল যেগুলো আলোর মা আলোর জন্যে গড়েছিল। সামিন বালা দুটো সেই বক্সটাতে তুলে রাখে। এগুলো সব ওই তেজি মেয়েটার। আবার যখন সামিন তার বউকে বাড়িতে নিয়ে আসবে, সেদিন ভালোবাসাবাসি রাতে এগুলো নিজের হাতে পরিয়ে দেবে তার বউকে। ফুয়াদকে দেখে সামিন ম্লান হেসে বক্সটা তুলে রাখে। ঘরে ঢুকে একটা চেয়ার টেনে বসে পড়ে ফুয়াদ। সামিনের দিকে তাকিয়ে বলে, কি চলছে মাথায়? কি করবি? সাধনা। হাসতে হাসতে বলে সামিন, তাতে যদি কাজ না হয় তাহলে আবার তুলে আনবো, তারপর আবার চলে গেলে আবার সাধনা করব। তাতে কাজ না হলে আবার তুলে আনবো, তারপর আবার চলে গেলে আবার সাধনা করব। তাতেও কাজ না হলে আবার তুলে আনবো। থাম থাম থাম। ফুয়াদ চেঁচিয়ে ওঠে। সামিন উচ্চ শব্দে হাসতে হাসতে বলে, মোট কথা ওর জন্ম হয়েছে আমার কাছে বন্দি হবার জন্য, আর আমার জন্ম হয়েছে ওকে তুলে আনবার জন্য। তোর কাহিনী দিয়ে একটা দুর্দান্ত ড্রামা সিরিজ বানানো যাবে। লোকজন যেটা দেখে তোকে আর আলোকে গালাগাল দেবে তাদের মাথা খারাপ করার জন্য। সামিন হাসতে থাকে, তারপর হাসি থামিয়ে বলে, একটু গড়ল না ওই আসিয়া? তুই ভাবতে পারিস কি দিয়ে গড়েছে ওকে?
ভাতের লোকমা তুলে মেয়ের সামনে ধরে মেয়ের দিকে তাকিয়ে থাকে রেহানা। আলো হাত সরিয়ে দিয়ে বলে, ভালো লাগছে না খেতে আম্মু, নিয়ে যাও। আলোকে খুবই কাহিল দেখাচ্ছে, একটু পর পর পানি খাচ্ছে শুধু। রেহানা প্লেট সরিয়ে রেখে মেয়ের দিকে তাকিয়ে বলে, তুই ঠিক আছিস তো? এমন লাগছে কেন? ও কিছু না আম্মু, কিছুটা দুর্বল লাগছে শুধু। আলো উঠে দাঁড়িয়ে বলে, ঘরে এক কাপ লেবু চা দিয়ে যাবে? রেহানা মাথা নাড়ায়। আলো নিজের ঘরে চলে যায়। দীর্ঘদিন পর নিজের সেই চিরচেনা ঘরটাতে ঢুকে আলো বেশ শান্ত পায়। কিছুক্ষণ ঘুরে পুরো ঘরটাকে দেখে আলো আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। পরনে এখনো ওই লোকটার দেওয়া শাড়ি। আলো একটা গভীর নিঃশ্বাস ফেলে তার আলমারি থেকে এক সেট সালোয়ার কামিজ বের করে নিয়ে ওয়াশরুমে ঢুকে গোসল সেরে নেয়। শরীরটা খুব একটা ভালো লাগছে না। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বেরিয়ে এসে দেখে রেহানা চায়ের কাপ হাতে দাঁড়িয়ে আছে। আলো চায়ের কাপটা উঠিয়ে একটা চুমুক দেয়। রেহানা আমতা আমতা করে বলে, তখন তোর বাবার সামনে জিজ্ঞেস করতে পারিনি তোকে এমন লাগছে কেন দেখতে? কেমন লাগছে? আলো তার মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে। রেহানা নিচু স্বরে বলে, তোর এই মাসে পিরিয়ড হয়েছিল? কেন? না মানে পেটে বাচ্চা এলো কি না? আলো তার মায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিয়ে বলে, আমাদের মধ্যে এমন কিছু হয়নি আম্মু। রেহানা অবাক হয়ে মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। আলো নিচু স্বরে বলে, উনি কিছু করেনি আমার সাথে। বিয়ের 2 মাস হয়ে গিয়েছে, কিছুই হয়নি তোর সাথে? আলো নাসূচক মাথা নাড়ায়। রেহানা বেশ অবাক হয় কথাটা শুনে। ভাইয়া আসবো? হাই। ইসমাম ভেতরে ঢুকতেই সামিন উঠে বসে। সে ইসমামের হাতের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, হাতের ব্যথা সেরেছে? তুই একটা অদ্ভুত মানুষ, তোর ভাবির মতো। ওই মেয়েটাও কখন কি করে ফেলে বোঝা মুশকিল। নিজেও জানে না আসলে। কখনো বই ছুঁড়ে মারে, বই দিয়ে বাড়ি মারে, মিন্ট লেমন ছুঁড়ে মারে, বাচ্চাদের মতো থুতু দেয়, আমার পাঞ্জাবি টুকরো টুকরো করে কেটে ফেলে। কথাটা বলে সামিন একা একা কিছুক্ষণ হেসে নেয়। ইসমাম ম্লান হেসে তার ভাইয়ের পাশে বসে। তারপর সামিনের দিকে তাকিয়ে বলে, ওই অদ্ভুত মেয়েটাকে পেয়ে গেলে খুশি হবে খুব। সামিন হাসি থামিয়ে মাথা নিচু করে বলে, সবকিছু পেয়ে গিয়েছি, এমন অনুভূতি হবে। ইসমাম চুপ করে তার ভাইয়াকে দেখে। তারপর বলে, আমি চলে যাচ্ছি ভাইয়া। সবাই চলে যাচ্ছিস? যাবি তো? আমি সবাইকে জোর জবরদস্তি করি, খারাপ মানুষ। ইসমাম ভাইকে দেখে। সামিনের কণ্ঠে একরাশ হতাশা। চুপচাপ মাথা নিচু করে বসে আছে সে। ইসমাম পাশে বসে তার ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। মোট 16,306 টাকা। পঞ্চমবারের মতো টাকাগুলো গুনে নেয় আলো। বরাবর সে টাকা পয়সা গুনতে অদক্ষ। টাকাগুলো মুঠির মধ্যে নিয়ে চুপচাপ বসে থাকে। এই টাকাগুলো সে টিউশনি করিয়ে জমিয়েছিল একটা নতুন ফোন কিনবে বলে। ইউনিভার্সিটিতে পা দেওয়ার সাথে সাথে আতাউর আলমের থেকে হাত খরচা নেওয়া বন্ধ করে দিয়েছিল আলো। সে বরাবরই আত্মনির্ভরশীল মেয়ে হতে চেয়েছিল, পেরেও ছিল। মাঝখান থেকে একটা ঝড় এসে সবটা উলটপালট করে দিল সবটা। তবে আলো নিশ্চিত অতি দ্রুত সবটা গুছিয়ে নিতে পারবে সে। সেই আত্মবিশ্বাস আলোর আছে। সকাল থেকে আলোর মধ্যে একটা ব্যস্ত ভাব লক্ষ্য করা যাচ্ছে। বাবার সবকিছু গুছিয়ে দিয়ে নিজে কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছে। আতাউর আলম মোটামুটি সুস্থ হয়ে উঠেছে, তবে কিছুটা অস্বাভাবিক লাগে তাকে। আগের মতো নেই কিছুই। কেমন অদ্ভুত অদ্ভুত আচরণ করেন। অবশ্য কত বড় একটা অপারেশন হয়েছে, এমন আচরণ করা স্বাভাবিক। যাচ্ছিস কোথায়? আলো গলায় ওড়না দিয়ে ঘুরে তাকায় রেহানার দিকে। রেহানা দরজার কাছে দাঁড়িয়ে তাকে দেখেছে। কলেজ ব্যাগটা কাঁধে উঠিয়ে কেবিনেট থেকে স্লিপার বের করতে করতে বলে, ইউনিভার্সিটি যাচ্ছি। কলেজ যাচ্ছিস? ও মা, অবাক হচ্ছ কেন? আমি যে স্টুডেন্ট এটা ভুলে গেলে? রেহানা মেয়ের দিকে তাকিয়ে আছে। আলো বলতে থাকে, পড়াশোনাটা চালিয়ে যেতে চাই, সাথে টুকটাক কাজ করব। আব্বুর অবস্থা দেখে যা বুঝলাম, আমি ছাড়া এই সংসারের গতি। রেহানা কোনো কথা বলে না। আলো চলে যায়। ও ঘর থেকে আতাউর আলম ডাকছে। রেহানার কানে সে ডাক পৌঁছায় না। কপালে তার চিন্তার রেখা। সবটা কি আদৌ আগের মতো করা সম্ভব? একজন মা হিসেবে তার কি করা উচিত? মেয়ের ইচ্ছেকে প্রাধান্য দেওয়া, নাকি সমাজের বাঁকা কথা যাতে শুনতে না হয় সেজন্য মেয়েকে সবটা মানিয়ে নিতে বলা? কোনটা? কি বুড়ি, তুমি সকাল সকাল চলে এলে? গম্ভীর কণ্ঠে কথাটা বলে সামিন ঢুকে তার পার্টি অফিসের সামনে টঙের দোকানটায়। তোর দাদা আমাকে ছেড়ে থাকতে পারে না, কি আর করি বল? সামিন মৃদু হেসে একটা বেঞ্চিতে বসে পড়ে। তার সামনে রয়েছে প্রায় 70 বছর বয়সী দুজন বৃদ্ধ এবং বৃদ্ধা। সামিন মজার ছলে বলতে থাকে, দুজনেই প্রত্যেক মাসে বয়স্ক ভাতা পাচ্ছ, তবুও তোমাদের টাকার লোভ গেল না। এই দোকানের কি দরকার? এত টাকা নিয়ে যেতে পারবে কবরে? কাউকে যে দিয়ে যাবে সে উপায় তো নেই। তারা তো তোমাদের খোঁজ নেয় না। মনা বিবি হেসে বলে, তোরে দিয়ে যাব সব। আমার তোমাদের ওসব খুচরা পয়সার দরকার নেই, আমার অনেক টাকা। জানি তোর অনেক টাকা,
তো তুই এই দোকানে চা খেতে আসিস কেন? ওই সাহেবদের ইটের দালানে যা। শাহজাহান মিয়া সামিনের দিকে এক কাপ চা বানিয়ে দেয়। কাপে চুমুক দিয়ে সামিন এদিক ওদিক তাকাচ্ছে। লোকজন তাকে অবাক হয়ে দেখে একজন মেয়র এভাবে টিনের ছাপড়া দেওয়া দোকানের বেঞ্চিতে বসে চা খেতে খেতে গল্প করছে। এটা বেশ অবাক করা একটা দৃশ্য। এসব দৃশ্য নির্বাচনের আগে আগে দেখা যায়, পরে নয়। মনা বিবি নিচু স্বরে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।